প্রাথমিক থেকে উচ্চশিক্ষায় নতুন কারিকুলাম সময়ের দাবি। স্কুল থেকে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা প্রধানমন্ত্রী। দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগের সমালোচনা। হাম ও উপসর্গে ঝরল আরও 9 শিশুর প্রাণ। গ্রাম থেকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় আসছে রোগী। টিকা নেওয়ার পরও আক্রান্ত অনেকেই গাফিলতি খতিয়ে দেখতে হচ্ছে তদন্ত কমিটি। অভ্যুত্থানকারীদের হত্যায় শেখ হাসিনার নির্দেশের কল রেকর্ড জুলাই জাদুঘরে উন্মুক্ত হবে অগস্টের শুরুতেই। পরিদর্শনে স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি মন্ত্রী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং সম্পন্ন। পরীক্ষা নিরীক্ষার পর উৎপাদন শুরু। দেশীয় জ্বালানি আহরণ বাড়াবে সরকার। বড় পুকুরে এখনই পরিদর্শন মন্ত্রীর। প্রবাসের সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। প্রাথমিক থেকে উচ্চতর পর্যন্ত নতুন করে কারিকুলাম সাজানোর সময়ের দাবি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয় কর্মশালায় তারেক রহমান বলেন, স্কুল থেকেই বাধ্যতামূলক করা হবে কারিগরি শিক্ষা। পরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সরকার প্রধান বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হলে কোনো কিছুই টেকসই হয় না। বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগের সমালোচনাও করেন সরকার প্রধান। নতুন বাংলাদেশ গঠনে নানা কাজে ব্যস্ততার মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান। সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরার পাশাপাশি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সরকার প্রধান। অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা না এলে টেকসই কোনো কিছু গড়ে উঠবে না। সকল কিছু যদি আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি করতে হয়, আমাদেরকে দেশে কিন্তু একটি স্থিতিশীল পরিবেশ লাগবে। আমরা যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কোনো কিছুই তৈরি করতে পারবো না। প্রত্যেক স্টুডেন্টের একটা বড় কিন্তু ভূমিকা আছে। রাজনীতিকে সংসদে যেতে হবে। শুধু রাজপথে এসে হইচই করলেই কোনো কিছু গড়ে তোলা যায় না। কোনো কিছু গড়ে তোলার জন্য কিন্তু স্থিতিশীলতা লাগে। কোনো কিছু গড়ে তোলার জন্য বসে আলোচনা করতে হয়। আরেক প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে রাজনৈতিক পক্ষপাতের সমালোচনা করেন সরকার প্রধান। ঢাকা ইউনিভার্সিটির বলতে আমরা যা বুঝি, স্বাভাবিকভাবে ইউনিভার্সিটির আনফরচুনেটলি ইন্টারন্যাশনালি র্যাঙ্কিং এর মধ্যে পড়ছে না। এখানে যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল, খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি টিচার নিয়োগ। এখানে পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর বিষয়ক কর্মশালায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে সরকার প্রধান দেশে নতুন কারিকুলাম সাজানোর যৌক্তিকতা তুলে ধরেন। স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার কথাও জানান তারেক রহমান। একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারাই মনে হয় শিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি হওয়ার কারণ, খুব সম্ভবত। এবং সেজন্যই বর্তমান সরকার মনে করে প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। মেধা পাচার রোধ করে মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। ফ্যাসিবাদ বিদায়ের পরে নতুন বাংলাদেশ গড়তে তারুণ্যের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার আন্তরিক বলেও জানান প্রধানমন্ত্রী। প্রচুর মেধাবী মানুষ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের 16 বছর ও অন্তর্বর্তী সরকারের আমলে বারবার পোস্টমর্টেম হয়েছে শিক্ষা কারিকুলামে। স্থায়ী কারিকুলাম না থাকায় বিপাকে শিক্ষক ও শিক্ষার্থীরা। এ অবস্থায় দীর্ঘমেয়াদী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবি ভুক্তভোগীদের। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানালেন, সংস্কার করে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা করার কাজ চলছে। শাহিনুর রহমানের ক্যামেরায় রৌনক নিয়ন্তার প্রতিবেদন। কখনো সৃজনশীল, কখনো অভিজ্ঞতা ভিত্তিক, আবার কখনো মূল্যায়নের নতুন ছক। বারবার বদলে যায় পলিসি। আওয়ামী লীগের গত 16 বছরের শাসনে সাধারণ শিক্ষার্থীরা পরিণত হয় শিক্ষার মাঠের গিনিপিগ।
বছর ঘুরতেই বদলে যায় কারিকুলাম, হিসাব মেলে না পাঠ্য বইয়ের ভেতরে বাইরে। প্রত্যেক বছর আলাদা কারিকুলাম এসেছে। আমরা বেসিক ফাউন্ডেশন আমাদের মধ্যে ক্রিয়েট হওয়া সম্ভব হয় নাই। 25 বছর পর আমাদের দেশীয় বা আন্তর্জাতিক বাজারে কোন মার্কেটগুলো, কোন জবগুলো বা ক্যারিয়ারগুলো বেশি আমাদের ফলপ্রসূ হবে সেই অনুসারে যেন কারিকুলাম বানায়। প্রচ্ছদ থেকে শুরু করে ইতিহাসের অনেক চরিত্র বদলে গিয়ে সেখানে এখন স্থান পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে দেয়াল চিত্র বা গ্রাফিতি। আবার বিজ্ঞানের সেই বিতর্কিত বিবর্তনবাদ এখন শুধু ইতিহাস, তার বদলে গুরুত্ব পাচ্ছে জলবায়ু পরিবর্তন আর আমাদের চারপাশের বাস্তব বিজ্ঞান। এদিকে সপ্তম শ্রেণীর বিতর্কিত শরীফার গল্প বা ট্রান্সজেন্ডার সংক্রান্ত বিষয়টি শিক্ষার্থীদের মানসিক বিকাশের সাথে অসঙ্গতিপূর্ণ মনে হওয়ায় বাদ দেওয়া হয়েছে। 2026 সালের পাঠ্য বইয়ে প্রতিটি ক্লাসে বিশেষ গুরুত্ব পেয়েছে জুলাই বিপ্লব আন্দোলন, ছাত্র জনতার কথা ও ফ্যাসিবাদী অবসানের তথ্য। ইতিহাস ও বাংলায় ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও 1990-এর গণ অভ্যুত্থানের কথা তুলে ধরা হয়েছে। এছাড়া পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে শেখার পদ্ধতিকে আরও আধুনিক ও মুখস্থ নির্ভরতা কমিয়ে বাস্তব জীবনের সমস্যা সমাধানে জোর দেওয়া হয়েছে। আওয়ামী লীগ আমল থেকে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা ব্যবস্থাকে পাঠানো হয়েছে লাইফ সাপোর্টে। ফের নতুন পাঠ্যপুস্তক নিয়ে ব্যস্ত এনসিটিবির কর্মকর্তারা। পয়লা নম্বর 26 থেকে পাণ্ডুলিপি প্রণয়নের কাজ শুরু করব এবং এটাও আমরা আশা করছি যে 15 জনের মধ্যে আমরা আমাদের যে প্রিন্টিং এর যে কাজটা সেটা শুরু করব। আশার বাণী শোনালেন নতুন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। জানালেন বিশ্বমানের শিক্ষার সাথে তাল মেলাতেই করা হচ্ছে নতুন শিক্ষানীতি। যেহেতু আমাদের 1 কোটি প্লাস স্টুডেন্টস, হয়তো পার ক্লাস আমরা 2000-5000 স্টুডেন্ট দিয়ে পাইলটিং করব, 6 মাসের পাইলটিং করব। 6 মাসের পাইলটিংয়ের পর ভুল ত্রুটিগুলো ধরে তারপর এটা মাস স্কেলে যাবে। আমাদের পিটিআইগুলোতে ওই কারিকুলাম ভিত্তিক ট্রেনিংয়ের প্রোগ্রাম শুরু করে দেব। বিশেষজ্ঞদের মতে দক্ষ জনবল আর পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া এমন আমূল পরিবর্তন সম্ভব না। শিক্ষাক্রমের আলোকে কারিকুলামের ভিতরে দেখে পরিমার্জনের জায়গাটা ঠিক করতে পারেন যে এই জায়গায় আমার পরিবর্তন হতে হবে, সেটা আপনি আইডেন্টিফাই করে রাখেন। বিশ্লেষক, শিক্ষক বা শিক্ষার্থী সবাই এক বাক্যে বলছেন শিক্ষা ব্যবস্থা কোনো রাজনৈতিক ল্যাবরেটরি নয়। শিক্ষা খাতের এই সংকট কি কাটবে সচিবালয়ের আশ্বাসে, নাকি এনসিটিবির বিশেষজ্ঞহীন আমলাতান্ত্রিক জটে আটকে থাকবে ভবিষ্যৎ? এই প্রশ্ন এখন কোটি শিক্ষার্থীর। খামখেয়ালি আর ভুল শুধরে শেষ পর্যন্ত শিক্ষা খাত কি পেশাদারিত্বের পথে ফিরবে? রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গে ঝরল আরও 9 শিশুর প্রাণ, হাসপাতালে ভর্তি প্রায় 1200। গ্রাম থেকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীতে আসছে রোগী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ডাক্তার, নার্স, লজিস্টিক সাপোর্ট চেয়েছে রাজধানীর ডিএনসিসির হাসপাতাল। চিকিৎসকরা বলছেন টিকার কার্যকারিতা শুরুর আগে সংক্রমণ রোধ সম্ভব নয়। এদিকে হামের টিকা দেয়ায় গাফিলতি খুঁজতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। পাশাপাশি 2 বেডে 2 শিশু, দুজনেই হামে আক্রান্ত, আরেকজন একই রোগে ভুগছেন বাসায়। একসঙ্গে 3 সন্তানের অসুস্থতায় দিশেহারা ফয়সাল দম্পতি। মোট 3 বাচ্চা আমার, 3 জনের হাম, জ্বর, বমি। মিরপুরের বাসিন্দা ফয়সাল ফুটপাতের ছোট্ট ব্যবসা করেই সংসার চালান, কিন্তু সন্তানদের হঠাৎ অসুস্থতায় এলোমেলো সব হিসাব। অনেক পেরেশানিতে, ব্যবসা বাণিজ্য বন্ধ, সবই কিছু বন্ধ। কারণ বাচ্চা সুস্থ না থাকলে বাপ মা কি ভালো থাকে? রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে এখন এমন দৃশ্য প্রায় প্রতিদিনের। শিশুর কান্না আর স্বজনের উৎকণ্ঠায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। 4 দিন মানে বাসায় ওষুধ খাওয়াইছি, ফার্মেসির ওষুধ কাজে লাগে না। প্রথমত তো চাকরি ছেড়ে দিতে হয়েছে, এরপরে বাচ্চাদের একটানা খেয়াল রাখতে হচ্ছে। এটা একটু ঘুমাইলে ওটার সেবা করি, ওটা একটু ঘুমাইলে এটার সেবা করি। চিকিৎসক বলছেন এখনো কমেনি সংক্রমণ, টিকার ফল পেতে অপেক্ষা করতে হবে আরো 2-3 সপ্তাহ। যে বাচ্চাটি 20 তারিখে টিকা পেয়েছে, সেই বাচ্চাটি তার আসলে অ্যান্টিবডি প্রডিউস হতে 3 সপ্তাহ সময় লাগবে। টিকাটা আসলে কাজ করছে, কিন্তু সারা দেশব্যাপী যে টিকার কার্যক্রমটা সেটার এফেক্ট পেতে গেলে আমাদের তাহলে ওইভাবে এফেক্ট করতে হবে। তার মানে আমাদের মে মাস ওয়েট করতে হবে আমাদের। হামের টিকা দেওয়ায় কোনো গাফলতি ছিল কিনা তা খুঁজে বের করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। হামের যে সংকট হলো, যে ডিজাস্টার হলো টিকা নিয়ে, এটা নিয়ে একটা তদন্ত কমিটির ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। খুবই ক্রেডিবল একটা তদন্ত এটার হবে এবং সেটার প্রসেস চলছে, যেখানে শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকেও ইনভলভ করে কাজ করানোর চিন্তা ভাবনা আছে। সরকারি হিসেবে এরই মধ্যে হাম ও উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু ছাড়িয়েছে 400। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।
চলমান ক্যাম্পেইনে টিকা নেয়া শিশুও হামে আক্রান্ত হওয়ায় শঙ্কিত অভিভাবকরা। যদিও চিকিৎসকরা বলছেন আক্রান্ত হলেও জটিলতার ঝুঁকি নেই এসব শিশুদের। এদিকে হামমুক্ত ঘোষণা করা বিভিন্ন দেশেও ফিরেছে হাম, তবে মৃত্যুহার সবচেয়ে বেশি বাংলাদেশে। এর জন্য তুলনামূলক অনুন্নত চিকিৎসা ব্যবস্থা ও সচেতনতার অভাবকে দুষছেন চিকিৎসকরা। মনির হোসেনের রিপোর্ট। দেশব্যাপী হামের প্রাদুর্ভাব ঠেকাতে গত মাস থেকেই শুরু হয় জরুরি হাম রুবেলা টিকাদান, যা ধাপে ধাপে চলছে সারা দেশে। 6 মাস থেকে 5 বছরের শিশুর টিকাদানে অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেও টিকার পর আবারও আক্রান্ত হওয়া নিয়ে আছে তাদের দুশ্চিন্তা। ওই টিকা দেওয়ার পর থেকে আমার মাইয়া শরীরে জ্বর এসব হ্রাস বাড়িয়েছে, বেশি বেশি করে অসুস্থ হয়ে গেছে। টিকা দিয়েছি মনে করেন যে 15-20 দিন হয়েছে, টিকা দেওয়ার পরে 8-10 দিন পরে জ্বর হয়েছে, তখনই হাম ধরা পড়ছে। কিন্তু টিকা দেওয়ার পরে যে এটা হইতেছে এটাই একটু শঙ্কায় আছে আর কি সবাই। যদিও চিকিৎসকরা বলছেন টিকা নেয়ার পর শিশুরা আক্রান্ত হলেও নেই বড় জটিলতার ঝুঁকি। শরীরে টিকা কার্যকর হওয়ার আগেই বাসা বেঁধেছে ভাইরাস। একটা টিকা নেওয়ার পরে তার মধ্যে ইমিউনিটিটা পুরোপুরি এস্টাবলিশ হতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। তো সেই অবস্থায় এরপর যদি কেউ হামে আক্রান্ত হয়, তাদের মধ্যে যেহেতু আগে থেকে কিছু ইমিউনিটি থাকে, ফলে দেখা যায় তাদের কমপ্লিকেশনটা হওয়ার চান্স কম থাকে। ফলে দেখা যায় যে তাদের মধ্যে হাম হলেও তাদের মধ্যে হয়তো মর্টালিটি রেটটা কম থাকে না। এদিকে হাম মুক্ত হওয়া বিশ্বের বিভিন্ন দেশেও ফিরেছে নতুন করে, যদিও মৃত্যুহার বেশি বাংলাদেশে। কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন সচেতনতার অভাব ও পুষ্টিহীনতায় বেড়েছে মৃত্যু। ওই দেশের থেকে বাংলাদেশের পার্থক্যটা হচ্ছে ওই দেশের যেহেতু স্বাস্থ্য ব্যবস্থা, রোগীদের পুষ্টির অভাব যেহেতু কম থাকে এবং ওইখানে চিকিৎসা ব্যবস্থা যেহেতু আরেকটু উন্নত, বেটার চিকিৎসা এবং মানুষজনের সচেতনতা অনেক বেশি, ফলে ওই দেশের মৃত্যু হারটা দেখা যায় কম্পারেটিভলি অনেক কম থাকে। আমাদের দেশে যেহেতু একটা, যেটা আমরা প্রথম থেকে বলে আসছি, মানুষের মধ্যে সচেতনতার একটা অভাব, 2 নম্বর হচ্ছে অপুষ্টি একটা সমস্যা। এইগুলোর কারণে আসলে বেশি গেলে আমাদের দেশের ডেথ রেটটা দেখা যাচ্ছে উন্নত অনেক দেশের তুলনায় কিছুটা বেশি থাকে। আসন্ন ঈদের ছুটিতে শিশুর স্বাস্থ্যবিধি ঠিক রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান চিকিৎসকদের। বাসার মধ্যেই থাকেন, বাচ্চাকে বাসার মধ্যেই রাখুন, আর যদি যেতেই হয় তাহলে বাচ্চাকে যত সম্ভব অন্য বাচ্চাদের থেকে দূরে রাখুন। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থানকারীদের হত্যায় শেখ হাসিনার নির্দেশের কল রেকর্ড আছে জুলাই স্মৃতি জাদুঘরে। সর্বসাধারণের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হবে জুলাইয়ের শেষে বা 1 আগস্ট। মঙ্গলবার সকালে জাদুঘর পরিদর্শনে যান স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি মন্ত্রী। বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্তির প্রতিবিম্ব হয়ে থাকবে এই নিদর্শন। 1.5 বছরের বেশি সময় ধরে চলছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উন্নয়ন কার্যক্রম। অবশেষে এলো জাদুঘরটি সবার জন্য খুলে দেওয়ার সময়সীমা নিয়ে ঘোষণা। মঙ্গলবার সকালে জাদুঘরের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ঘুরে দেখেন জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। পরে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জুলাইয়ের শেষ বা 1 আগস্ট খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন, তার নির্ধারিত সময় অনুযায়ী তাকে দিয়ে আমরা জাদুঘরটা ওপেন করব। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্তির প্রতিবিম্ব জুলাই জাদুঘর। বাংলাদেশের দামাল ছেলেরা ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, এই জাদুঘর হচ্ছে তার প্রতিবিম্ব। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেন, এই জাদুঘর বাংলাদেশের মানুষের জন্য বড় সম্পদ, যা প্রমাণ করবে গণতন্ত্রের জন্য মানুষ জীবন দিতে পারে। এই জাদুঘর প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে সহ্য করে না, তো বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য হাসি মুখে জীবন দিতে পারে। জুলাই গণঅভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিকে অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন জাতীয় সংসদের স্পিকার। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। 17 বছর পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করায় পুলিশ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন আইজিপি। মঙ্গলবার দুপুরে রাজারবাগে তিনি বলেন, পুলিশের কেউ মাদক সেবন বা ব্যবসায় জড়িয়ে পড়লে কোনো ছাড় দেয়া হবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক দাবি করেন, পুলিশ পদক নিয়ে কোনো বিতর্ক নেই, যাচাই বাছাই শেষে সময় মতো দেওয়া হবে স্বীকৃতি। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে চলছে পুলিশ সপ্তাহ 2026। দুপুরে সেখানে আসেন পুলিশ প্রধান। জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজে অভ্যর্থনা জানানো হয় পুলিশের সর্বোচ্চ কর্মকর্তাকে।
এর আগে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত ছিলেন কৃতিত্বপূর্ণ বিভিন্ন অবদানের জন্য পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পদক আইজিপি ব্যাচ প্রাপ্ত 343 জন সদস্য। একে একে সবাইকে ব্যাচ পরিয়ে দেন আইজিপি। এছাড়াও অস্ত্র ও মাদক উদ্ধারে বিরচিত অবদানের জন্য পুরস্কারে ভূষিত হন বিভিন্ন ইউনিট প্রধানরা। পুলিশ প্রধানের দাবি, বিগত 17 বছর পুলিশকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল পুরো বাহিনী। দীর্ঘ 17 বছরে পুলিশ বাহিনীকে একটি পেটোয়া বাহিনী হিসাবে ব্যবহার করার কারণে আমরা যে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, সেখান থেকে আমরা আমাদের ইমেজকে রিগেইন করতে পেরেছি এবং আমাদের শৃঙ্খলা ফিরে আসছে। রীতি অনুযায়ী বাহিনীর সর্বোচ্চ সম্মানসূচক পদক পুলিশ সপ্তাহের প্রথম দিনে দেয়া হলেও অজানা কারণে সেটা এবার স্থগিত হয়। পুলিশ মহাপরিদর্শক বলছেন, কোনো বিতর্ক নেই, চলছে যাচাই বাছাই। আসলে কোনো কিছু বিষয়ে কোনো বিতর্ক নাই, ওগুলা স্ক্রুটিনি চলতেছে, ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন। পুলিশ সদস্যদের কেউ মাদক সেবন ও ব্যবসায় জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আলী হোসেন ফকির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরও থাকছে। একমাত্র সন্তানকে বাঁচাতে রূপপুর থেকে ঢাকা মেডিকেলে এসে পড়েন দালালের খপ্পরে। অক্সিজেন মাস্ক খুলে শিশুকে বেসরকারি হাসপাতালে ভাগিয়ে নেওয়ার সময় মৃত্যু, অভিযুক্ত আটক। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাতে সফলভাবে রিং বসানো হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। যুক্তরাজ্যে রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডাক্তার AKM ফয়জুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। ক্যামব্রিজে রয়্যাল প্যামওয়ার্থ হাসপাতালে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়। এ সময় হার্টে একটি ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি রিং স্থাপন করা হয়। দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের অক্টোবর মাসে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ওপেন হার্ট সার্জারি করান তিনি। 9 মে স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে লন্ডনে যান তিনি। চিকিৎসা শেষে 18 মে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশে ফেরার কথা রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ফুয়েল লোডিং সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেল প্রকল্পটি। মঙ্গলবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছে প্রকল্পের নির্মাতা প্রতিষ্ঠান রোসাপ্ট। প্রকৌশলীরা জানিয়েছেন, প্রথম ইউনিটের রিয়্যাক্টে 28 এপ্রিল থেকে 163টি ফুয়েল অ্যাসেম্বলি প্রবেশ করানো হয়েছে। কিছু পরীক্ষা নিরীক্ষার পর শুরু হবে বিদ্যুৎ উৎপাদন। কেন্দ্রটির 2টি ইউনিট থেকে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ মিলবে। পরিকল্পনা অনুযায়ী অগস্টের শেষ দিকে এখান থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ার কথা রয়েছে। দেশীয় সম্পদ অযত্নে ফেলে রেখে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থা গড়ে তোলে পতিত শক্তি। বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আরও জানান, সম্পদ আরোহণ করে দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় বর্তমান সরকার। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কর্মকর্তা কর্মচারীদের সুবিধা অসুবিধা জানতে আয়োজন করা হয় মতবিনিময় সভা। এতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তার সফরসঙ্গী ছিলেন নারী ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবারের এই সভায় জ্বালানি খাতকে আরও শক্তিশালী করতে স্থানীয় সম্পদ ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরেন মন্ত্রী। বলেন, দেশীয় সম্পদ অযত্নে ফেলে রেখে আমদানির ব্যবস্থা গড়ে তুলেছিল ফ্যাসিস্ট সরকার। দীর্ঘ 17 বছর এই দেশে একটা ফ্যাসিস্ট সরকার শাসন করছে। তারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশি ইম্পোর্ট করার ব্যবস্থা করেছিল। জনগণের যে সম্পদ আছে সেই সম্পদটাকে আমরা আহরণ করতে চাই এবং দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। আমার নিজের জ্বালানি থাকতে আমি বিদেশ থেকে কেন ইম্পোর্ট করব? তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিট একসঙ্গে উৎপাদনে রাখার বিষয়ে সরকার চেষ্টা করছে বলেও জানান জ্বালানি মন্ত্রী। আমাদের আমলে আমরা চেষ্টা করছি 3টি একসাথে চালানোর জন্য। দুপুরে তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে মধ্যপাড়া পাথর খনি ঘুরে দেখেন মন্ত্রীরা। সময় সংবাদ, দিনাজপুর।
বিনিয়োগ ও ঋণ বরাদ্দে সরকার রাজনৈতিক হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, আর্থিক খাত চলবে স্বাধীনভাবে। এ সময় গভর্নর জানান, ডিজিটাল লেনদেনে জুলাই থেকে বাধ্যতামূলক করা হচ্ছে বাংলা কিউআর কোড। 425 কোটি টাকার মূলধন নিয়ে 39টি বাণিজ্যিক ব্যাংকের পরিচালনায় শুরু হলো ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি। বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের 1% মুনাফা দিয়ে এই তহবিল এককালীন নয় বরং ধারাবাহিক মূলধন, ফান্ড সিড, লেট সিড ও সিরিজে বিনিয়োগ করবে, যা উৎপাদনশীল প্রযুক্তি নির্ভর খাতে উদ্যোক্তাদের মূলধন যোগান দেবে। একই সাথে কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও আর্থিক অন্তর্ভুক্তি শক্তিশালী করবে। বিএসআইসি চেয়ারম্যান বলেন, শুধু প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী নয়, এসএমই উদ্যোক্তারাও ভেঞ্চার ক্যাপিটালের সুবিধা পাবেন। এসএমইরাও যদি টেক লেড না হয় তারাও ফান্ড পাবে। আমরা চাই সবাই টেক লেড হোক, যাতে করে তাদের মার্কেটটা দ্রুত বাড়ে। আর্থিক খাত স্বাধীন থাকবে জানিয়ে কোনো ধরনের ঋণ দেয়া বা বিনিয়োগ বরাদ্দে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না বলে সরকারের সিদ্ধান্ত জানান অর্থমন্ত্রী। ফিনান্সিয়াল সেক্টর সহ রিলেটেড ইকোনমিক সেক্টরে আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। এদিকে জুলাই থেকে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক বলে জানান গভর্নর। বাংলাদেশ ব্যাংকের যে কিউআর কোড, বি কিউআর কোড, সেটা ছাড়া অন্য কেউ কোনো কিউআর কোড ব্যবহার করতে পারবেন না। ব্যাংকগুলো 425 কোটি টাকা মূলধন বিনিয়োগ ছাড়াও ভেঞ্চার ক্যাপিটালে আরও 500 কোটি টাকা পুনরুদ্ধার করবে বাংলাদেশ ব্যাংক। ওনাদের সামনে আজকেও সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। দালালের খপ্পরে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকা মেডিকেলে এসে 7 বছর বয়সে এক শিশু বাবা মা পড়েন দালালের খপ্পরে, আর সেখানে অক্সিজেন মাস্ক খুলে বেসরকারি হাসপাতালে ভাগিয়ে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় মা বাবার একমাত্র সন্তানের। এই ঘটনায় আটক করা হয়েছে হাসপাতালটির সাবেক অফিস সহকারী এনায়েত করিম নামের এক প্রতারককে। প্রবাসের সময় আরও থাকছে, টিসিবি ট্রাক থেকে নিত্যপণ্য কিনতে হুমড়ি খেয়ে পড়ছে নিম্ন আয়ের মানুষ। সুলভ মূল্যে ডাল, চিনি ও সয়াবিন তেলে পেতে দীর্ঘ লাইন, চাপ সামলাতে হিমশিম অবস্থা। বাংলাদেশের রাজনীতিতে শাপলা হত্যা বড় ক্ষত বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে জুলাইয়ের গণহত্যার সাহস পেত না কেউই। মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে শাপলা গণহত্যা বিচারহীনতার এক যুগ শীর্ষক আলোচনায় তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, সীমান্ত হত্যা আর কাঁটা তারের বেড়া দিয়ে কারোর সঙ্গে বন্ধুত্ব সম্ভব নয়। দলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আধিপত্যবাদ দিয়ে কোনো রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব সম্ভব নয়। আমাদের দেশের সার্বভৌমত্বকে নিয়ে, স্বাধীনতাকে নিয়ে, সীমান্তকে নিয়ে যা ইচ্ছা তা বলে বেড়ানোর পরও যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে একটা রাজ্যের প্রধান বলেছে, সরকার তো বলেনি, তখন আমাদের জন্য এটা লজ্জার বিষয়। বিএনপি তাদের সাথে ছিলেন, হেফাজতের সাথে ছিলেন, কিন্তু বিএনপির ভূমিকা আসলে কিরকম ছিল এটা আসলে এই সময়ে এসে এটা বিশ্লেষণের দাবি রাখে। আমাদের রাজনৈতিক দলগুলার যদি আরও রাজনৈতিক ভূমিকা থাকতো, সক্রিয় ভূমিকা থাকতো, তাহলে হয়তো এই ধরনের হত্যাকাণ্ড আমরা এড়াতে পারতাম। সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। আমরা বিশ্বাস করি এই কাঁটাতার সেই দেশের জনগণই একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে। কোরবানির চামড়ার সঠিক দাম নিশ্চিত করবে সরকার। চামড়া সংরক্ষণে ব্যবসায়ীদের বিনামূল্যে দেওয়া হবে 20 কোটি টাকার লাভন। সচিবালয় বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে চালু হচ্ছে হটলাইন। প্রতি বছর ঈদুল আজহায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণে দেখা দেয় লবণ সংকট। কখনো দাম বাড়ে, আবার কখনো সরবরাহ সংকট সৃষ্টি হয়। সেই পরিস্থিতি উত্তরণে এবার উদ্যোগ নিয়েছে সরকার। এবং
দুর্ঘটনা হ্রাসের জন্য। মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কোরবানির পশুর হাটের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ঈদকে কেন্দ্র করে যেন অসাধু চক্র লবণের বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। চামড়া সংরক্ষণে এবার বিনামূল্যে লবণ সরবরাহ করবে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী 20 কোটি টাকা অনুমোদন করেছেন বিনামূল্যে গ্রাম পর্যায়ে, উপজেলা, শহর সমস্ত পর্যায়ে যাতে লবণ সরবরাহ করা যায় চামড়া সংরক্ষণের জন্য, এবং সাথে সাথে তাদের যেটা মোটিভেশনাল ওয়ার্ক, যেটা প্রচারণা করবে, সেটার দায়িত্ব স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে। কোরবানির পশুর হাটে চাঁদাবাজি ও অতিরিক্ত ইজারা আদায় বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু করা হবে হটলাইন নম্বর। পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল কার্যকর করা হয়েছে, সেটা কার্যকর থাকবে ঈদের আগের 7 দিন এবং ঈদের পরে 7 দিন। সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের হটলাইনগুলো চালু থাকবে, সেগুলো রেজলিউশন আকারে যাচ্ছে, পত্রিকায় যাবে। সিটি কর্পোরেশনে কাদের কয়টা পশুর হাটের ইজারা দিয়েছে সেটা তালিকা আছে। এদিকে সীমান্ত পরিস্থিতি সরকার পর্যবেক্ষণ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে। কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কোরবানির পশুর বর্জ্য অপসারণ বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টন। মঙ্গলবার সকালে গুলশান বাড়িধারা মিরপুর এলাকায় বর্জ্য বিন পলিব্যাগ বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, গির্জায় হলুদ ও সবুজ রঙের বর্জ্য বিন দিয়েছে সিটি কর্পোরেশন। সঠিক বিনে বর্জ্য ফেলতে জনগণকে উৎসাহিত করেন ডিএনসিসি প্রশাসক। শিক্ষার্থী ও অভিভাবকদের যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট ঝুড়িতে ময়লা ফেলার আহ্বান জানান তিনি। রাজধানীর মিরপুরে পাইকারি বাজার পরিদর্শন করলেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমান। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে বাজার অস্থির বলে মন্তব্য করেন তিনি বলেন, সিন্ডিকেটের কারণেই বাড়ছে জিনিসপত্রের দাম। বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। মঙ্গলবার সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনে যান বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বাজারে আসা ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেন, কেনেন নানা পদের মৌসুমি শাকসবজি। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ ঝাড়েন বাজার ব্যবস্থাপনা নিয়ে। জানান, মধ্যস্বত্বভোগী এবং সিন্ডিকেটের কারণে ক্রেতা বিক্রেতা কেউই ভালো নেই। জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজের কারণে এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু ভালো ব্যবসা করতে পারে। আমরা যারা মুক্ত আছি, আমরা ন্যায্য মূল্যে আমাদের পণ্যগুলো পাই না। জামায়াত আমির বলেন, সংসদের 300 সদস্য যদি চান তবে একদিনের মধ্যেই দেশের সব বাজারে চাঁদাবাজি বন্ধ সম্ভব। সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান জামায়াত আমির। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। মূল্যস্ফীতির চাপ পড়েছে টিসিবির পণ্য কিনতে। ট্রাক সেলে হুমড়ি খেয়ে পড়ছে নিম্ন আয়ের মানুষ। ঘটছে একাধিক পণ্য নেয়ার ঘটনাও। ডিলাররা বলছেন, প্রতি ট্রাকে 400 মানুষকে পণ্য দিতে পারছেন তারা। চাপ সামলাতে পণ্যের পরিমাণ বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক সহায়তার দাবি তাদের। টিসিবি ট্রাক থেকে পণ্য কিনতে এমন হুড়হুড়ি। কিছুটা কম দামে নিত্যপণ্য পাওয়ার আশায় সকাল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা নিম্ন আয়ের মানুষের। ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় প্রতিদিন 50টি ট্রাকে পণ্য দিচ্ছে টিসিবি। প্রতি লিটার তেল 130, চিনি 80 আর মসুর ডাল মিলছে 70 টাকা দরে। একজন অসুস্থ হয়ে দাঁড়ায় আমি প্রতিবন্ধী মেয়ে নিয়ে আসছি, প্রতিদিন এইভাবেই এরকম করে গ্যাঞ্জাম করে নিবে। তবে হুড়হুড়ির মধ্যে পণ্য না পেয়ে ফিরতে হচ্ছে অনেককে। যারা পাচ্ছেন তপ্ত রোদ আর দীর্ঘ লাইনের ভোগান্তি ম্লান করে দিচ্ছে কম দামে পণ্য পাওয়ার স্বস্তি। সঙ্গে রয়েছে একাধিকবার পণ্য নেওয়ার অভিযোগও। সবাই একবেলা নিব,
দিব সরকারি মাল একজন এনে 5 বার আর আমরা পাই না দেখেন একবার হাতে টোকেন থাকলে কি করে মুছে আবার পিছনে আরেকটা টোকেন লয় এইটা ডিলাররা বলছেন ট্রাক প্রতি 400 মানুষকে পণ্য দিতে পারছেন তারা, কিন্তু লাইনে এর চেয়ে কয়েক গুণ বেশি মানুষের চাপে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। এই অবস্থায় প্রশাসনিক সহায়তার দাবি তাদের। এটা আনসার দিলে সবথেকে বেশি বেটার হয়, বা কোনো সরকারি লোক আমাদের কথা শুনবে না। গভর্নমেন্ট উচিত প্রতিটা খেলার মাঠে মাল দেয়। ঈদ সামনে রেখে 11 মে থেকে সারা দেশে শুরু হওয়া টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলবে 21 মে পর্যন্ত। 10 দিনে প্রায় 13,939 টন পণ্য বিক্রি করবে সংস্থাটি। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বৈরী আবহাওয়ার প্রভাব কেটে যাওয়ায় বড় মৌসুমের ফসল তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। হাওড়ের অধিকাংশ জমির ধান কাটা শেষ, এখন চলছে মাড়াই ও শুকানোর কাজ। দুর্নীতিমুক্ত নির্ভুল তালিকা করে সরকারের প্রণোদনা দেওয়ার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। টানা বৃষ্টির পর গত কয়েকদিন ধরে রোদের ঝিলিক হাওরে, তাই ধান কাটা মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণীরা। কিশোরগঞ্জের হাওরের 75 ধান কাটা হয়ে গেছে, তবে উৎপাদন খরচ ওঠাতে জমির পাশে কম দামে ভেজা ধান বিক্রি করে দিচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষক। 600 থেকে 700 টাকা মনে ভেজা ধান বিক্রি করতে হচ্ছে কৃষকদের। সরকারি খাদ্য গুদামেও ধান বিক্রির সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ তাদের। এছাড়া সরকারি তালিকায় নাম না থাকার অভিযোগও করেন অনেক কৃষক। যারা 5 লাখ টাকা কিস্তি করছে এরা 2 লাখ টাকা ধান তুলতে পারবো। নাম আমরা দিতাম না দেওয়ার মতন, আমরা যে অল্প কয়টা নাম পাইছি এটাই মানে দেখছি। মৌলভীবাজারেও ধান শুকানোর কাজে ব্যস্ততা। কৃষি বিভাগের তথ্য মতে এ জেলায় হাওরের 100% ধান কাটা শেষ হলেও এখনও বিভিন্ন এলাকার 44% ধান কাটা হয়নি। ধান কালো হয়ে গেছে, দেখায়নি আপনারা। ধান খাইতে পারবো না তাও ঠিক নাই, এবার বেচতে পারবো কিনা এটাও কোনো ঠিকানা নাই। সুনামগঞ্জেও একই চিত্র, রোদে ধান ও খড় শুকানোর কাজে ব্যস্ততা। তবে পানির নিচে তলিয়ে থাকায় ধানের গুণগত মান নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। এ অবস্থায় ঘুরে দাঁড়াতে দীর্ঘমেয়াদী খাদ্য সহায়তা ও বিনা সুদে কৃষি ঋণের দাবি জানিয়েছেন তারা। আমরা এই ক্ষেত হইরা এটা এমন বিপদ পড়ছি যে মহাজনের যে ঋণ আনছি, ঋণ পরিশোধ করবার ক্ষমতা নাই, মহাজন তো গলাত ফাড়া দিব। ধানের দামও যেটা আইতেছে, এটা ধানের দামও কেউ জিগাইতো না। ধান দাম কিনা কিনি হইতেছে না, মিলে লইতেছে না, গুদামে লইতেছে না। সরকার যদি কিছু ভর্তুকি দেয় আমাদেরকে আর দেশের মানুষকে, সবাই একটু শান্তিতে থাকতে পারবো। দুদিন ধরে ভালো রোদ পাচ্ছেন নেত্রকোনার কৃষকরা। সেই সুযোগে দ্রুত জমির ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন তারা। উত্তরের জেলা লালমনিরহাটেও পুরোদমে শুরু হয়েছে বোরো ধান কাটা মাড়াই। এবার জেলায় ধানের ফলন ভালো হলেও দাম নিয়ে সন্তুষ্ট নন তারা। চলতি মৌসুমে জেলায় 48,110 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত শফিকুল ও নাহিদুলের গ্রামের বাড়ি সাতক্ষীরায় শোকের মাতম। লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। তারা জানান 2 মাস আগে একই এজেন্সির মাধ্যমে লেবাননে পাড়ি জমিয়েছিলেন 2 যুবক। পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশে পাড়ি জমিয়েছিলেন শফিকুল ও নাহিদুল। এখন দেশে ফেরার অপেক্ষায় তাদের লাশ। সোমবার রাতে শফিকুল ইসলামের মৃত্যুর খবর পায় পরিবার। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নেমে আসে শোকের ছায়া। লাশ দেশে ফিরিয়ে আনার দাবি তাদের। এই পরিবারটি সচ্ছল থাকার জন্য এই বাচ্চাটাকে বিদেশে পাঠায়। ওরা যে 10 জন ছিল, সবার ফোন বন্ধ, সবার যোগাযোগ বন্ধ। সরকারের মাধ্যমে এই আমার কাছে অনুরোধ। একই জেলার আশাশুনির কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলামের বাড়িতেও চলছে মাতম। কিছুতেই থামছে না বাবা মায়ের কান্না। ঋণের টাকায় ছেলেকে বিদেশে পাঠিয়ে দিশেহারা পরিবার। সরকারের কাছে একটাই দাবি, আমার ভাইয়ের লাশটার জন্য আমরা খুব তাড়াতাড়ি ফিরে যাই। ব্যাংকের থেকে লোন নিয়ে এই ছেলেটা বিদেশ পাঠাইছিল। তার পরিবারে তো আর কেউ নাই যে ইনকাম করার মতন। লাশটি বাংলাদেশে আনার জন্য এবং যথাযথ সরকার কার্যক্রম করার জন্য কিছু পদক্ষেপ রয়েছে। আমরা ইতিমধ্যে মন্ত্রণালয় এবং আমাদের লেবাননের যে আমাদের বাংলাদেশে এমবেসি আছে সেখানে যোগাযোগ করছি ও চেষ্টা করছি। 2 মাস আগে একই এজেন্সির মাধ্যমে লেবাননে পাড়ি জমিয়েছিলেন শফিকুল এবং নাহিদুল। সোমবার দুপুরে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হন তারা। সময় সংবাদ, সাতক্ষীরা। সর্বস্তরের শ্রদ্ধায় সিক্ত হলেন মঞ্চ পর্দার প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব নাট্যজন আতাউর রহমান। রাজধানীর মগবাজারে জানাজা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয়। অশ্রুসিক্ত বিদায় জানান সহকর্মী ও সতীর্থরা।
পরে বনানী কবরস্থানে সমাহিত করা হয় এই গুণী শিল্পীকে। যিনি আজীবন মঞ্চের আলোয় ছড়িয়ে দিয়েছেন স্বপ্ন, গল্প আর জীবনের রং, বিদায়ের দিনে সেই মানুষটিকেই অশ্রুসিক্ত চোখে স্মরণ করল সংস্কৃতি অঙ্গন। যেন এক নিঃশব্দ শূন্যতা নেমে এলো নাট্য জগৎ জুড়ে। আল্লাহু আকবার। মঙ্গলবার বাদ জোহর রাজধানীর মগবাজারে নিজ বাসভবনের সামনে অনুষ্ঠিত হয় নাট্যজন আতাউর রহমানের জানাজা। সেখানে ভিড় করেন পরিবারের সদস্য, সহকর্মী, শুভানুধ্যায়ীরা। এত নলেজেবল একটা মানুষ, আমরা তার ক্ষুদ্রতম নলেজও সন্তান হিসেবে পাইনি। খুব উজ্জ্বল, হাসি খুশি মানুষ ছিলেন, সবার সাথে মিশতে পছন্দ করতেন, সবার সাথে গল্প করতে পছন্দ করতেন। মগবাজার থেকে বিকেলে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। 21 পদকপ্রাপ্ত এই গুণী শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হন সংস্কৃতি অঙ্গনের মানুষ। দীর্ঘদিনের সহযোদ্ধাদের চোখে তখন শুধুই স্মৃতি আর না বলা কষ্ট। তিনি রবীন্দ্রনাথ যেমন জানতেন, শেক্সপিয়ার যেমন জানতেন, তেমনি বাংলাদেশের মানুষকে, সমাজকে জানতেন। আমাদের নতুন প্রজন্ম যদি সেগুলো মনে রেখে কাজ করে, এগিয়ে যায়, তাহলে আমাদের থিয়েটার জগৎ অনেক বেশি লাভবান হবে। সব আনুষ্ঠানিকতা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরের পাশেই সমাহিত করা হয় আতাউর রহমানকে। শিল্পী চলে যান, কিন্তু থেকে যায় শিল্প। আতাউর রহমানও থেকে যাবেন বাংলা নাট্যাঙ্গনের সংলাপে আর দর্শকের স্মৃতিতে। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। এবার দেশের বাইরের খবর। লিবিয়ায় ভূমধ্যসাগরে তীর থেকে 2 বাংলাদেশের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিন উদ্ধার করা হয়েছে মিশরের এক নাগরিকের মরদেহ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজির দক্ষিণে পাচারকারীদের আস্তানা থেকে জীবিত উদ্ধার করা হয় 120 অভিবাসীকে। দেশটির নিরাপত্তা অধিদপ্তর জানিয়েছে, প্রায় 2 সপ্তাহ ধরে বন্দী অভিবাসীদের মুক্ত করার অভিযানটি পরিচালনা করা হয়। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখতে গিয়ে লিবিয়ার উপকূলে নিভে গেল 2 বাংলাদেশের জীবন প্রদীপ। উন্নত জীবনের আশায় বাংলাদেশ থেকে লিবিয়ায় পাড়ি জমিয়েছিল তারা। সেখান থেকে হয়তো ইউরোপে পৌঁছানোর স্বপ্নও ছিল, কিন্তু সেই স্বপ্নই পরিণত হয় দুঃস্বপ্নে। লিবিয়ার পূর্বাঞ্চলের আজদাবিয়া অঞ্চলে মানব পাচারকারীদের গোপন আস্তানা থেকে জীবিত উদ্ধার করা হয় 120 অভিবাসীকে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে এই অভিযানে 2 জন বাংলাদেশি ও 1 জন মিশরীয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, উপকূলীয় বিশর শহরে পথ হারানো ও ক্লান্ত অবস্থায় উদ্ধার হওয়া এক মিশরীয় অভিবাসীর তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রায় 2 সপ্তাহ ধরে চলা অভিযানে বেনগাজির দক্ষিণাঞ্চলের বিভিন্ন মানব পাচার চক্রের আস্তানা থেকে উদ্ধার করা হয় এই 120 জন অভিবাসীকে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, পাচারকারীরা অভিবাসীদের একটি নির্যাতন কেন্দ্রে আটকে রেখে পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছিল। বন্দীদের মারধর ও চাবুকের আঘাতের ভিডিও ধারণ করে তা পরিবারের সদস্যদের কাছে পাঠানো হতো মুক্তিপণ আদায়ের জন্য। এছাড়া ছোট নৌকা তৈরির একটি কারখানায় অভিযান চালানো হয়, যেখানে কাঠের নৌকা, ইঞ্জিন ও পানির কন্টেইনার পাওয়া যায়। পাচারকারীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পাশাপাশি উদ্ধার হওয়া অভিবাসীদের এর মধ্যেই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ফ্রান্সে অনলাইন প্ল্যাটফর্ম আনেফের কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশি সহ হাজারো অভিবাসী দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির মধ্যে ছিলেন। রেসিডেন্স পারমিট আবেদন, নবায়ন ও ঠিকানা পরিবর্তনের মতো জরুরি কাজ সময় মতো করতে না পারায় অনেকের চাকরি ও বাসস্থান ঝুঁকিতে পড়ে যায়। ফরাসি আদালত সরকারকে 6 মাসের মধ্যে সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছেন। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসীদের প্রশাসনিক সেবা সহজ করতে আনেফ নামে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করে, কিন্তু গত কয়েক বছর ধরে এই প্ল্যাটফর্মে বারবার কারিগরি সমস্যা দেখা দেওয়ায় এটি এখন ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সার্ভার ত্রুটির কারণে অভিবাসীরা সময় মতো রেসিডেন্ট পারমিট নবায়ন করতে পারছেন না। এ কারণে অনেকেই বৈধ কাগজপত্র হারিয়ে চাকরি হারাচ্ছেন, বাসস্থানের সমস্যা তৈরি হচ্ছে এবং সামাজিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতির প্রতিবাদে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সামাজিক সংগঠন আন্দোলনে নামে। তাদের অভিযোগ, প্রশাসনিক জটিলতার কারণে হাজারো মানুষ অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এবং তাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিষয়টি আদালতে পৌঁছালে ফরাসি আদালত সরকারকে নির্দেশ দেন আগামী 6 মাসের মধ্যে আনেফ প্ল্যাটফর্মের সব কারিগরি সমস্যা সমাধান করে অভিবাসীদের কার্যকর সেবা নিশ্চিত করতে হবে। এই রায়ে ভুক্তভোগী ও অধিকার কর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে। যারা কিনা নিয়মিত ছিল তারাও অনিয়মিত হয়ে পড়েছে এই প্ল্যাটফর্মটার সমস্যাগুলোর কারণেতে। আদালতের রায়ের পরবর্তীতে যারা কিনা এই ভুক্তভোগী রয়েছে, আশা করা যাচ্ছে প্ল্যাটফর্ম তাদের যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো সমাধান করবে এবং যারা কিনা সমস্যাতে রয়েছে তাদের সমস্যাটা কমবে। আদালত রায় দিছে যে আনাফের সমস্যা সমাধান করবে খুব দ্রুত। আমরা আশাবাদী, আমার মতো আরো অনেকে আছে তারাও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। আদালতের নির্দেশ কার্যকর হলে দীর্ঘদিনের এই ডিজিটাল জটিলতা থেকে মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি রেসিডেন্স পারমিট প্রক্রিয়াকে আরও দ্রুত ও স্বচ্ছ করার উপর জোর দেয়া হয়েছে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হচ্ছে 35তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। 22 মে জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে 4 দিনের বইমেলার উদ্বোধন করবেন কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবারের মেলায় দেশি বিদেশি 25টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। যত বই তত প্রাণ স্লোগানে শুরু হচ্ছে 35তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। 22 মে থেকে শুরু হয়ে 25 মে পর্যন্ত টানা 4 দিন চলবে আয়োজন। জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে মেলার উদ্বোধন করবেন কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। স্থানীয় সময়ে রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ছাড়াও বিভিন্ন দেশ থেকে শতাধিক কবি, সাহিত্যিক, লেখক ও শিল্পীরা আসছেন মেলায়। নতুন জিনিসের মধ্যে আমাদের এবার 90% আমরা লেখক, পাঠক, বই নিয়ে আমরা সেমিনার আলোচনা করছি। এবার বইমেলা তো অনেক উৎসাহ উদ্দীপনার সাথে হচ্ছে। আমাদের 25টি প্রকাশক এখানে যোগ দিচ্ছেন, স্বনামধন্য লেখকেরা যোগ দিচ্ছেন, অত্যন্ত উন্নত মানের প্রোগ্রাম হচ্ছে এবং অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থনীতিবিদ রেহমান সুবহান। আয়োজকরা জানিয়েছেন, এবারের বইমেলার বিশেষ তাৎপর্য বাংলা সাহিত্য ও সমাজ চিন্তার 2 কিংবদন্তি ব্যক্তিত্ব শামসুদ্দিন আবুল কালাম ও মহাশ্বেতা দেবীর জন্মশতবর্ষে তাদের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন। বইমেলার মূল মন্ত্র তো হচ্ছে যত বই তত প্রাণ, এবং আমরা বইমেলাতে আসি মনের তাগিদে, প্রাণের তাগিদে। যে লেখকের বইটা আমি পড়েছি সেই লেখককে আমি সামনে দেখতে পাচ্ছি, তার পাশে বসতে পারছি, তার কথা শুনতে পারছি এবং এদের বই পড়ে সর্বদাই সমৃদ্ধ হয়েছি। ঢাকা বইমেলাটাকে খুব মিস করি, তো অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই নিউ ইয়র্ক বইমেলা আমাকে সেই অপূর্ণতাটা পূর্ণ করে। মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে 1992 সালে শুরু হয় নিউ ইয়র্ক বাংলা বইমেলা। বরাবরের মতোই এবারও বইমেলা লেখক, পাঠক ও প্রকাশকের মিলন মেলায় পরিণত হবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেয়ার বিষয়টি বিবেচনা করছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে 14 দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই যুক্তরাষ্ট্রের কাছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনার পাশাপাশি চলছে কথার লড়াই। পরমাণু ইস্যুতে ছাড় না দেয়ায় মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবের ভিত্তিতে দেয়া ইরানের জবাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির লাইভ সাপোর্টে আখ্যা দিয়ে ইরানের অবস্থানের করেছেন কড়া সমালোচনা।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলছেন, পরমাণু আলোচনা ও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অযৌক্তিক ও একপাক্ষিক দাবি করছে যুক্তরাষ্ট্র। ইরানের দেয়া 14 দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো বিকল্প নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। এদিকে আলোচনা থমকে যাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের বিষয়টি আবারও বিবেচনা করছে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম। সংলাপে অগ্রগতি না হয় ট্রাম্প প্রশাসনের কিছু উপদেষ্টা বড় ধরনের সামরিক অভিযানের বিষয়ে পুনরায় ভাবার পরামর্শ দিচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে তীব্র হচ্ছে রাজনৈতিক চাপ। ট্রাম্পের যুদ্ধের ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে ভোটাভুটির উদ্যোগ নিচ্ছেন ডেমোক্র্যাটরা। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। এমন একটা জয়ের পর প্রশংসায় ভাসবেন ক্যাপ্টেন, সেটাই স্বাভাবিক। কিন্তু ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেকে নিয়ে কোনো উত্তর দিতেই আগ্রহী ছিলেন না নাজমুল হোসেন শান্ত, বরং জয়ের সব কৃতিত্ব দিয়েছেন তাসকিন আর নাহিদের রানাকে। ব্যাটাররা তাদের পার্ট শেষ করার পর দুই পেসার যা করেছেন তাতে অভিভূত টাইগার অধিনায়ক। ইনিংস ঘোষণা করার মতো সাহসী সিদ্ধান্ত নেওয়ার পেছনেও কৃতিত্ব দিলেন দলের দারুণ বোলিং ইউনিটকে। রানাকে বাউন্সার মারলে আবার বাউন্সার খাইতে হবে, সো আমি হইলে রানাকে বাউন্সার মারতাম না, কারণ আমার ওই শখ নাই অত জোরে বাউন্সার খেলা। এটা নতুন বাংলাদেশ, যেখানে কোনো ভয় ডর নেই, একেবারে সোজা সাপটা হুঁশিয়ারি প্রতিপক্ষের জন্য। ইট মারলে পাটকেল খেতে হবে, কোনো ছাড় দেয়া হবে না। কিন্তু দেশের মাটিতে সাদা পোশাকে প্রথমবার পাকিস্তানকে হারানোর কৃতিত্ব একা নাহিদ রানাকে দিতে নারাজ ক্যাপ্টেন। বোলিং ইউনিটের বাকিদের জন্য ছিল তার এক রাশ প্রশংসা। বিশেষ করে বিরূপ পরিস্থিতিতে তাসকিনের স্পেলটাই জয়ের ভিত্তি করে দিয়েছিল বলে বিশ্বাস শান্তর। পরে যে পথে সাফল্যের মুখ দেখেছেন নাহিদ রানা। তাসকিন স্টার্টটা দিয়েছিল, যেভাবে টির পরে এসে বোলিং শুরু করেছে, ওই 4-5 ওভার স্পেলটা আসলে মোমেন্টামটা আমার দিয়েছে, ফলোড বাই নাহিদ রানা। তো রানার আমরা জানি যে ও কত স্পেশাল এবং কত জোরে বল করে, এবং তার সাথে স্কিলটাও স্লোলি ডেভেলপ হচ্ছে। সো অনেক এনজয় করেছে, এবং অপোনেন্ট যেভাবে ভয় পাচ্ছিল ওর এগেইনস্টে, এটা দেখতে অবশ্যই ভালো লাগে। টেস্ট জয়ের পরও একটা বিষয় প্রশ্ন তুলে দিয়েছিল প্রেস মিটে, চতুর্থ দিনে মুমিনুলের ব্যাটিং। পরিস্থিতি অনুযায়ী আরও একটু দ্রুত উইলোবাজি করতে পারতেন কিনা মিনি, সে প্রশ্ন ছিল শান্তর কাছে। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের মতোই নিজের সতীর্থের পক্ষে ব্যাটিং শান্তর। সোজা জানিয়ে দিলেন ঢাকা টেস্টে দলের প্রয়োজন এবং চাহিদা মেনেই ব্যাটিং করেছেন সবাই। এই টেস্ট ম্যাচে কেউ স্লো ব্যাটিং করেনি, কন্ডিশন এবং অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী আমাদের যেভাবে ব্যাটিং করার দরকার ছিল আমরা এক্স্যাক্টলি ওভাবেই ব্যাটিং করেছি। এই টেস্টে কিংবদন্তিদের তালিকায় নাম লেখানোর সুযোগ পেয়েছিলেন শান্ত। তৃতীয়বারের মতো টেস্টে জোড়া সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরতে হয় তাকে, কিন্তু এ নিয়ে কোনো আক্ষেপ নেই অধিনায়কের। তিনি বরং বোর্ডের কাছে কয়েকটা দাবি তুলে ধরলেন সতীর্থ পেসার এবং টেস্ট ক্রিকেটারদের জন্য। আমাদের পেস বোলারদেরকে আরেকটু ভালোভাবে মেনটেন করা, ওদেরকে আরো কিভাবে মেনটেন করা যায় এই জিনিসটা আমি বলবো যে ওদের দিকে আরেকটু নজর রাখা। এবং আমার মনে হয় যে যারা পুরা টেস্ট টিমটা আছে বা টেস্ট শুধু খেলে তাদেরকে আরো একটু কিভাবে অপরচুনিটিস দেওয়া যায়, আর একটু কিভাবে ইম্পর্টেন্স দেওয়া যায়। সিলেটের দ্বিতীয় টেস্টের আগে একটা মাইল ফলক হাতছানি দিচ্ছে শান্তকে। লাক্কাতুরায় জয় পেলে মুশফিককে ছাড়িয়ে তিনি হয়ে যাবেন বাংলাদেশের সবচেয়ে বেশি টেস্ট জয়ী অধিনায়ক। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। ভারতের জন্য বাংলাদেশের মাটি সবচেয়ে নিরাপদ। আসন্ন দ্বিপাক্ষিক সিরিজে টিম ইন্ডিয়া বাংলাদেশ সফর করলে ক্রিকেট সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল তা স্বাভাবিক হয়ে যাবে। ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বেটিং রোধে স্থানীয় আইন করার ব্যাপারে আইন ও জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। আমরা ইন্ডিয়াতে যেতে চাই না। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের সময় এক কাণ্ডে তোলপাড় হয়েছিল ক্রিকেট বিশ্বে। কর্তাদের সিদ্ধান্তে বিশ্বকাপ মিস করতে হয়েছিল ক্রিকেটারদের, যার প্রেক্ষিতে সম্পর্ক খারাপ হয় আইসিসির সঙ্গে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ভারতীয় হওয়ায় বিসিসিআইয়ের সঙ্গেও শুরু হয় টানাপোড়েন। বুলবুলের বোর্ডের এমন কর্মকাণ্ডের প্রথম সমালোচনা করেছিলেন তামিম ইকবাল। বিষয়গুলো নিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে কথা বলেছেন বর্তমান বোর্ড সভাপতি, যে সিদ্ধান্তকে চরম ভুল হিসেবে দেখছেন তিনি।
বিশ্বকাপ নিয়ে যখন সমস্যা তৈরি হলো সম্ভবত আমি প্রথম মুখ খুলেছিলাম। আগের প্রশাসন যেভাবে বিষয়টি সামলেছে তা ঠিক ছিল না। আইসিসি নমনীয় ছিল, সমাধানের পথও ছিল, আমাদের সেটি খুঁজে বের করা উচিত ছিল। আমরা কোনো আলোচনা ছাড়াই একটি বিশ্বকাপ ছেড়ে দিলাম। ওই দলে এমন কিছু খেলোয়াড় থাকতে পারে যারা হয়তো আর কখনো বিশ্বকাপে খেলার সুযোগ পাবে না। ভারতীয় বোর্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্কই বা কি পর্যায়ে আছে? দায়িত্ব নিয়ে তামিম কথা বলেছেন কি বিসিসিআই এর প্রধানের সঙ্গে? মুস্তাফিজের যে বিষয় নিয়ে এত বড় ঘটনার জন্ম হলো সেগুলোর সমাধান কিভাবে হবে? স্থগিত সিরিজেরই বা ভবিষ্যৎ কি? মিথুন মানহাসের সঙ্গে ক্রিকেট খেলেছি। আইপিএলে আমরা একই দলে ছিলাম। তিনি ঢাকা লিগে খেলার জন্য অনেকবার বাংলাদেশে এসেছেন। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। এই দায়িত্বে আসার পর এখনও তার সঙ্গে বসার সুযোগ হয়নি। এখন দেশের নিরাপত্তা ব্যবস্থা চমৎকার, কোনো সমস্যা বা নিরাপত্তা ঝুঁকি নেই। ভারতের জন্য তা কখনোই ছিল না। ভারত দল যখন এখানে আসে পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকে। মানুষ এই লড়াইটা ভালোবাসে। একটা দ্বিপাক্ষিক সিরিজ দুই পক্ষের সামনে এগিয়ে যাওয়ার দারুণ উপায় হতে পারে। ফিক্সিং বেটিং নিয়ে কঠোর অবস্থানে বর্তমান প্রশাসন। ক্রিকেটের এই বিস্ফোরা রোধে রাষ্ট্রীয় আইনের ব্যাপারে চেষ্টা করছে বিসিবি। বেটিং রোধে রাষ্ট্রীয় আইন করা সম্ভব। জাতীয় সংসদের স্পিকার টেস্ট ম্যাচ দেখতে এসেছিলেন। আমি বিষয়টি তার কাছে উত্থাপন করেছি। আমি ক্রীড়ামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। আমি শুধু বেটিং নয়, বরং ক্রীড়া দুর্নীতির ওপর একটি আইন চাই। বিসিবির অ্যাকাউন্টে থাকা এফটি শুধু ব্যাংকে রেখে দেওয়ার জন্য নয়, এই অর্থ ক্রিকেট ও ক্রিকেটারদের উন্নয়নে খরচ করতে চান তামিম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। প্রাথমিক থেকে উচ্চশিক্ষায় নতুন কারিকুলাম সময়ের দাবি। স্কুল থেকে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা প্রধানমন্ত্রী। দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগের সমালোচনা। হাম উপসর্গে ঝরল আরো 9 শিশুর প্রাণ। গ্রাম থেকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় আসছে রোগী। টিকা নেয়ার পরও আক্রান্ত অনেকেই। গাফিলতি খতিয়ে দেখতে হচ্ছে তদন্ত কমিটি। এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং সম্পন্ন। পরীক্ষা নিরীক্ষার পর উৎপাদন শুরু। দেশীয় জ্বালানি আহরণ বাড়াবে সরকার। বড় পুকুরে এখনই পরিদর্শন মন্ত্রীর। এই ছিল প্রবাসী সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।